আর আমি যেন বোধশক্তি হারিয়ে ফেলছি। অদ্ভুত রকম অশান্তি লাগছে আমার। আমি নির্ঝরকে বিষয়টি বললে সে পাত্তা দিবে না, তাই তাকে বলার প্রয়োজন বোধ করলাম না। এর মধ্যেই সবাই একটা হোটেলে বসলাম খেতে। সাবিরা আমার হাতটা চেপে ধরে তার পাশে বসালো। আমার দিকে তাকিয়ে মোলায়েম গলায় বলল, ভাবি আপনি কি কিছু নিয়ে ডিপ্রেসড? আপনাকে কেন জানি না ঠিক লাগছে না। চোখে মুখে আতঙ্কের একটা ছাপ ফুটে আছে। কিছু নিয়ে কি ভয় পাচ্ছেন? অথবা কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? এমন কিছু হলে নির্দ্বিধায় বলতে পারেন, আমি যতটা পারি আপনাকে সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি হালকা একটা দম নিয়ে সত্যিটাই বললাম। এজন্য সত্যিটা বললাম যাতে করে সাবিরার চোখ মুখটার রিয়েকশন বুঝতে পারি। তাই নরম গলায় তাকে উত্তর দিলাম, আমি ট্রিপটাতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না। বারবার মনে হচ্ছে নেগেটিভ কিছু আমাকে ঘিরে ধরছে। মনে হচ্ছে ওইখানে যাওয়া আমার ঠিক হবে না। আর তোমাদের কালচারে গিয়ে আমি মানাতে পারব কিনা এটা নিয়েও আমি চিন্তিত। আমরা তোমাকে যেভাবে চিনি সেখানে তোমরা তেমন নও। তাই ভেতরটায় খচখচ করছে। সাবিরা আমার কথা শুনে খুব একটা রিয়েকশন দিল না। হালকা হেসে জবাব দিল, নতুন পরিবেশে যাওয়ার আগে অনেক কিছুই মনে হয় ভাবি। গেলে দেখবেন একদম ঠিক হয়ে গেছে। আমাদের আপ্যায়ন আপনাদের মুগ্ধ করবে। আমরাও যখন চাকুরির সুবাদে ঢাকায় আসি এমনি ভয় আর নেগেটিভিটি কাজ করেছে। এখন দেখুন না আপনাদের মতো মানুষদের সাথে কত সুন্দরভাবে হেসে খেলে জীবন পার করছি। ভাবি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি সাবিরার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আবারও বললাম, কিন্তু আমার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসতেছে। মনে হচ্ছে কেউ আমার আশেপাশে আছে। আমার শরীরটাও ভীষণ ভার ভার লাগছে। সাবিরা এবার কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকাল। বেশ কিছুক্ষণ আমাকে দেখল। আমার হাতটা ভালো করে দেখল। মনে হচ্ছে সে আমার শরীরে কিছু একটা খুঁজছে। আমি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি করছো তুমি? সাবিরা হালকা গলায় জবাব দিল, আমি তোমার শরীরে বিশেষ কোনো চিহ্ন আছে কিনা খুঁজতেছিলাম। আমার মনে হচ্ছে তোমাকে কেউ জাদুটোনা করেছে। সাধারণত জাদুটোনা করলে এমনটা হয়। এটা যে ট্রিপে আসতেছ তাই এমন হচ্ছে তা না। তুমি ট্রিপে না এসে বাসায় একা থাকলেও এমন হতো। আর মন দুর্বল হলে জাদুর প্রভাব বেশিক্ষণ থাকে। তাই মনটাকে শক্ত করে সুধারণা করতে থাকো। কিছু হবে না। তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকতে থাকো। সাবিরা মেয়েটা সম্বোধনের বেলায় ভীষণ কাঁচা। কখনো তুমি কখনো আপনি বলে। তবে সাবিরার কথা শুনে আমার মনটা আরও বেশি খারাপ হতে লাগল। মনে হতে লাগল আমার সাথে এমন কিছু খারাপ হতে যাচ্ছে যেটা আমি কল্পনাও করতে পারছি না। আমাদের কথোপকথনের মাঝে নির্ঝর বেশ জোর গলায় সাবিরাকে বলে উঠল, ভাবি কখন থেকে আপনারা দুজন আমাদের সামনে ফিসফিস করে কথা বলছেন? এটা কিন্তু ঠিক না ভাবি। হয় জোরে কথা বলুন, না হয় ফিসফিস করে কথা বলা যাবে না। আর কি খাবেন বলেন? অর্ডার দিই। সাবিরা হাসি মুখে উত্তর দিল, থাক আর কথা বলবো না। তবে মেয়েদের সব কথায় কান দিতে নেই ভাইয়া। কি আর খাওয়া যায়? রুটি আর ডিম ভাজা আমার জন্য, আর ভাবি যা খায় উ। নির্ঝর এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি খাবে? আমি লম্বা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিলাম, রুটি আর বুটের ডাল। যদিও কিছু খেতে ইচ্ছা করছে না। নির্ঝর নিজের জন্য রুটি আর হালুয়া অর্ডার দিল। তুষবা আর ড্রাইভার রুটি আর ডিম ভাজা নিল। আমাদের খাওয়ার পর্ব এখানে শেষ করে আবারও রওনা হলো গাড়িটা বেশ সময় নিয়ে চলছে। তুষবা জানাল তাদের এলাকায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। শহর থেকে বেশ ভেতরে গ্রামটা। স্বাভাবিকভাবেই গাড়ি চলছে। এর মধ্যে আমার অস্বস্তি কিছুটা দূর হয়েছে। আমার বেশ রিল্যাক্স লাগছে এখন। সাবিরা আমার হাতের আঙ্গুলের মাথাগুলো এমনভাবে ম্যাসাজ করে দিচ্ছিল যার দরুন আমার নেতিবাচক অস্থিরতাটা অনেকখানি হ্রাস পেয়ে যায়। গাড়ি বিরতিহীন চলে বান্দরবন শহরে পৌঁছায় বিকেল 4টায়। আমাদের এখানে দুপুরে খাওয়ার পালা। দুপুরে খেয়ে আমরা আবার রওনা দিই 5:30 এর দিকে। তুষবাদের গ্রামে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে যাবে। সবাই যথারীতি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে এক পাগল এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, তোর কপালে অনেক বিপদ, সাবধানে থাকিস, শয়তান তোকে গিলে খাবে। পাগলের কান দেখে নির্ঝর পাগলকে কিছুটা ধমক দিয়ে সামনে থেকে দূর করল। তবে আমার মনে অশান্তির বীজটা আবার বুনে দিয়ে গেল এ পাগলটা। বারবার মনে হচ্ছে হয়তো আমার কোনো বিপদ আছে সামনে, কিন্তু আবার মনে হয় আমাদের ধর্মে এসব ভবিষ্যৎবাণী বলতে কোনো অধ্যায় নেই। ভবিষ্যৎবাণী করার ক্ষমতা এ পাগলের নেই।
এই ভেবেই মনকে সান্ত্বনা দিয়ে খাবার হোটেলে গিয়ে বসলাম। যে যার মতো অর্ডার দিল। পর্যটক এরিয়া হওয়ায় বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে। তাদের ঐতিহ্যবাহী খাবারের সাথে সাথে আমাদের বাঙালি খাবারও। নির্ঝর অনেক কিছু অর্ডার করলেও আমি কেবল ভর্তা ভাত অর্ডার করেছিলাম, কারণ আমার মাথা ব্যথাটা আবার শুরু হতে লাগল। মনে হচ্ছিল একটু ঝাল খেলে ব্যথাটা কমবে। খাবার পর্ব শেষ হলো। বিল পরিশোধ করে আমরা গাড়িতে বসতে বসতে 5:04 বেজে গেল। গাড়িটা আবার চলছে। এবার আমার মাথায় মনে হচ্ছে কোনো পাথর চেপে ধরে রেখেছে। খুব খারাপ লাগছে। হালকা বমি ভাব আসছে, তবে বমি হবে বলে মনে হচ্ছে না। আমি এবার ঘুমাতে চেয়েও পারছিলাম না। সাবিরা আবারও আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভাবি খারাপ লাগছে আবার? আমি কেবল মাথা ঝাঁকালাম। অন্যদিকে তুষবা আর নির্ঝর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনায় ব্যস্ত। তবে আমি চাইলেও সেটা উপভোগ করতে পারছিলাম না। আশেপাশে তাকিয়ে কেবল পাহাড়ের বিস্তরণ দেখা যাচ্ছে। দুপাশেই পাহাড় আর মাঝখানের রাস্তা দিয়ে গাড়ি চলছে। আমি মাথা ব্যথা নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মনটাকে ডাইভার্ট করার ভীষণ চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। সাবিরা আমাকে নিয়ে বেশ চিন্তিত। এখন কেন জানি না সাবিরাকে আমার নেতিবাচক কিছু মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সে আমার অস্বস্তিটা বুঝতে পেরে সঙ্গ দিয়ে যাচ্ছে। তবুও কেন জানি না বিশ্বাসটা মনে আসতেছে না, মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের দিকে আমি এগুচ্ছি। এসব ভাবতে ভাবতেই গাড়িটা থেমে গেল। সন্ধ্যা নেমে এসেছে অনেক আগেই, চারদিকটা অন্ধকার। তুষবা গাড়িটা থামার সাথে সাথে আমার আর আমার হাজবেন্ডকে বলল আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে। পাহাড়ি এলাকা তো, আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা নেই, তাই সরু পথটুকু হেঁটে যেতে হবে। গাড়ির ড্রাইভার এখান থেকে গাড়ি ঘুরিয়ে উল্টোপথে 5 কিমি যাবে। এরপর একটা গ্যারেজে গাড়ি রেখে পরদিন রওনা দিবে, আর আমাদের 1 সপ্তাহ পর নিতে আসবে। এই জায়গা থেকে দিনের বেলা ছোট ছোট টমা পাওয়া গেলেও এখন রাত হয়ে যাওয়ায় পাওয়া যাবে না। নির্ঝর কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, টমা কি? তুষবা হেসে উত্তর দিল, টমা হলো ছোট সাইকেলের মতো কাঠের গাড়ি। পাহাড়ি সরু রাস্তা পার হতে ব্যবহার করা হয়। কাল সকালে আপনাকে দেখাব ভাইয়া। কি নির্ঝর প্রতি উত্তরে বলল, এতগুলো ব্যাগ নিয়ে এ মুহূর্তে কি কিমি হাঁটা সম্ভব? সবার কষ্ট হয়ে যাবে না? আর আমরা তো অভ্যস্ত না। এর মধ্যে আপনার ভাবি জার্নি করে শিখ হয়ে আছে, ও একা শরীর নিয়ে হাঁটতে পারে কিনা সন্দেহ। তুষবা চিন্তিত গলায় উত্তর দিল, এখন এছাড়া উপায় নেই। তারপরও আমি একটা চেষ্টা করছি। আমার ছোট ভাইকে বলতেছি তার টমাটা নিয়ে এসে অন্তত ব্যাগগুলো নিয়ে যেতে। এরপরও কষ্ট করে হেঁটেই যেতে হবে। সে এলাকায় একমাত্র আমার ছোট ভাইই মোবাইল চালায়। সে ফোন চার্জ দিতে তাকে 10 কিমি পথ পার হয়ে লোকালয়ের একটা বাজারে যেতে হয়। নেট সবসময় পাওয়া যায় না, তবুও মাঝে মাঝে যতটুকু পায় তা দিয়ে চলে যায়। আতির গ্রামটা অনেক ভেতরে। আর ভাবি, আপনি নাকি ভাইয়াকে বলতেছিলেন গুগলে এ নামের সন্ধান খুঁজে পাননি। পাবেনই বা কিভাবে? এটা বান্দরবানের একদম ভেতরে অবস্থিত। বান্দরবনের অনেকেই এ গ্রামের নাম জানে না। এখানে ছোট একটা জনগোষ্ঠীর বাস। এখানের মানুষ বাইরে খুব একটা যায় না। আর শিক্ষার আলো এখানে এখনো পৌঁছায়নি ঠিক করে। আমি ছোট থেকে একটু অন্যরকম ছিলাম, তাই পড়াশোনার পেছন ছুটতে ছুটতে ঢাকা পর্যন্ত গিয়েছি, চাকুরি নিয়েছি। সাবিরাও আমার লেজ ধরে একই পথের পথিক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আমার ভাই মান্দিকে কল দিয়ে বলতেছি আসার জন্য। তুষবা তার ভাইকে কল দিয়ে বলল টমা নিয়ে আসতে। আমরা গাড়িতে বসেই অপেক্ষা করতে লাগলাম। সাবিরা গাড়ি থেকে নামল, আর নির্ঝর আমার পাশে আরো ঘেঁষে বসল। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তোমার কি এখনো মাথা ব্যথা করছে? নির্ঝরের কথার কোনো উত্তর আমি দিতে পারছিলাম না। নির্ঝরকে ট্রিপের প্রথম থেকেই মনে হচ্ছিল আমার ব্যাপারে বেখেয়ালি। একবার অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে ঠিক করে আমার পাশে বসেনি। আমার ব্যাপারে একদম উদাসীন ছিল। তাই কিছুটা অভিমান আর শারীরিক দুর্বলতায় আমি কোনো উত্তরেই দিতে পারছিলাম না। চুপ করে চোখটা বন্ধ করে রইলাম। মাথাটা বেশ ঝিমঝিম করতে লাগল। একদমই ভালো লাগছে না। কিমি পথ কিভাবে হাঁটব সে চিন্তায় করছিলাম। এ পাহাড়ি অন্ধকার পথ হাঁটার শক্তি আমার হবে তো? এ ভাবনায় আমাকে চিন্তিত করে তুলছে। মিনিট 15 মধ্যেই একজন আসলো, হাতে হারিকেনের মতো কিছু একটা নিয়ে। তুষবা জানাল এটা তার ভাই মান্দি। তার ভাই সাইকেলের মতো সরু 3 চাকাওয়ালা একটা কাঠের বাহনে করে এসেছে। এ বিশেষ বাহনকেই টমা বলে তারা।
তাদের এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, তাই তারা প্রাকৃতিক উপায়ে একটা জ্বালানি ব্যবহার করে। জ্বালানিটা তারা জঙ্গলের একটা ফল নাম ইসবা, যেটা অনেকটা নারিকেলের মতো শক্ত। সেটাকে আকৃতি দিয়ে সে জ্বালানিটা সেটার মধ্যে নিয়ে জ্বালিয়ে দেয়, আর তাতে একটা গাছের শিকড় দিয়ে বেঁধে হাতে করে নিয়ে বহন করে। এ জ্বালানিটার পরিমাণ তাদের জানা, সেজন্য যে জায়গায় যায় সে জায়গার সময় অনুমান করে সে পরিমাণ জ্বালানি নিয়ে আগুন জ্বালায়। এ জ্বালানিটাকে তারা ডাব্বা বলে ডাকে। মান্দি আসার সাথে সাথে আমরা সবাই গাড়ি থেকে নামি। মান্দি, নির্ঝর আর আমাকে মাথা নিচু করে কুর্নিশের মতো করে হাতে একটা বিশেষ সাইন দেখাল। ডান হাতের আঙ্গুলটাকে সে কিছুটা পদ্মের কলির মতো করে সাইনটা দেখাল। তুষবার বর্ণনায় এটা হলো তাদের সম্মান প্রদর্শন। কোনো অতিথি আসলে তারা এভাবেই সম্মান প্রদর্শন করে। এ সম্মান প্রদর্শনের ধরনকে তাদের ভাষায় বিমহসিয়া বলে। মহসিয়া দেবীর নামকরণে এ নাম করা হয়েছে। তারা একজন বিশেষ দেবীর পূজা করে। তাদের নিজস্ব আলাদা ধর্ম আছে, আর সে ধর্মের নাম মোহাম্মতাদ্রি, আর সে ধর্মের দেবীর নাম মহসিয়া। যাই হোক, প্রসঙ্গে আসি। মান্দি আমাদের ব্যাগগুলো তার টমায় বেঁধে সে বাহন নিয়ে রওনা দিয়ে দিয়েছে। গাড়ির ড্রাইভারও গাড়ি ঘুরিয়ে ফেলেছে। এখন আমরা চারজন কেবল দাঁড়িয়ে আছি। তুষবা তার মোবাইলের টর্চটা জ্বালিয়ে আমাদের সবাইকে বলল, আমার পিছু পিছু হাঁটবেন। আমার মোবাইলের টর্চ বন্ধ হয়ে গেল, অন্যদের ফোনের জ্বালাবেন। এভাবেই হাঁটতে হবে। আস্তে করে হাঁটলেও 3-4-5 মিনিট সময় লাগবে। আমরা চেষ্টা করব একটু দ্রুত হাঁটতে। তুষবার কথা মতো আমরা হাঁটতে লাগলাম। চারপাশটা থমথমে। পাহাড়ের ভেতর থেকে জন্তু জানোয়ারের ডাক ধেয়ে আসছে। গরমেও শীত শীত ভাব। ভীষণ ভয় লাগছিল, সে সাথে শরীর দুর্বল। তবুও হাঁটছিলাম। নির্ঝর আমার হাতটা ধরে অনেকটা টেনে টেনে হাঁটছে বলা যায়। কিছু পথ হাঁটার পর তুষবার ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। সাথে সাথে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম। তুষবার ফোনের টর্চ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের ফোনও বন্ধ হয়ে গেল। কারো ফোনেই যেন অন হচ্ছে না। বুঝতে পেরেছি আমাদের সবার ফোনের চার্জ একসাথেই শেষ হয়েছে। অনেকটা সময় পার হয়েছে, এ সময় ফোনের চার্জ থাকবে না, এটাই স্বাভাবিক। আমার গা হাত পা কাঁপতে লাগল। মনে হচ্ছে কোনো ভূতের অন্ধকার গলিতে আমরা আটকে আছি। তুষবা আমাদের উদ্দেশ্য করে বলল, অন্ধকার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আমরা একে অপরের কাঁধে হাত ধরে ধরে লাইন করব। সবার প্রথমে আমি, মাঝখানে আপনারা দুজন, সবার শেষে সাবিরা। এভাবে লাইন করে আমরা এগুতে থাকব। আমার এ পথে অন্ধকারেও হেঁটে অভ্যাস আছে, সাবিরারও অভ্যাস আছে। আপনাদের দুজনের সমস্যা হতে পারে, তাই মাঝখানে রাখলাম। আর আরেকটা কথা, অনেক কিছুর আওয়াজ কানে আসতে পারে। যেহেতু গহীন জঙ্গল, সেহেতু জানোয়ারের হাঁক ডাক বেশি। ভয় পাবেন না আপনারা। তুষবার কথা মতো আমরা কাঁধে হাত রেখে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে হাঁটছি। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও হাঁটতে হচ্ছে। এমন ভয়ঙ্কর অস্বস্তিকর ট্রিপ আমার জীবনে এ প্রথম। নির্ঝরের জোড়াজড়িতে এসেছি। মাঝে মাঝে মনে হচ্ছে কোনো শয়তান আমাদের বশ করছে। বেশ মাতাল মাতাল লাগছে। হঠাৎ করে মনে হলো কেউ আমার নিতম্বে সূচের মতো কিছু একটা দিয়ে গুতা দিয়েছে। আমি একটু চেঁচিয়ে উঠলাম। সাবিরা আমাকে বলে উঠল, কি হয়েছে ভাবি? আপনার শরীর ঠিক তো? কষ্ট কি বেশি হচ্ছে? নির্ঝর আর তুষবাও একই সাথে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে? আমি কিছুটা চেপে গেলাম বিষয়টা। স্বাভাবিক গলায় বললাম, মনে হলো কিছু একটা পায়ে লেগেছে। তেমন কিছু না, তবে আর কত পথ বাকি? তুষবা দম ছেড়ে জবাব দিল, এই তো আর বেশি সময় না, 1-0 মিনিটের মতো লাগবে। আমার কাছে এ 1-0 মিনিট সময়ও অনেক বেশি লাগছে। মনে হচ্ছে এ সময়টা এত আস্তে যাচ্ছে কেন? মাতাল মাতাল লাগছে, অসার লাগছে। হাঁটতে হাঁটতেই কখন যে মাটিতে লুটিয়ে পড়লাম খেয়াল নেই। যখন জ্ঞান ফিরে তখন চারদিকে আলো ফুটেছে। আমি বাঁশের মাচায় শুয়ে আছি। মাটি থেকে একটু উঁচুতে বাঁশের মাচা করে দুটো ঘর করা, এর সামনে বারান্দার মতো করে খোলা জায়গা। এখানে আমাকে শুইয়ে রাখা হয়েছে। আমার জ্ঞান ফিরতেই নির্ঝর বলে উঠল, তোমার শরীর কি ঠিক হয়েছে? অন্ধকারে তোমাকে 3 জন মানুষ কোনোরকম কোলে করে এখানে নিয়ে এসেছি। এতক্ষণ তুমি ঘুমাচ্ছিলে, ডাক দিলে সাড়া দিচ্ছিলে, কিন্তু চোখ খুলে উঠছিলে না। তুমি ঘুমের ঔষধ বা কিছু খেয়েছ? মাথা ব্যথার জন্য খেতেও পারো। আমি হালকা গলায় বললাম, আমাকে আগে একটু পানি দাও। তুষবার ভাই মান্দি আমাকে একটা বিশেষ পাত্রে পানি এনে দিল।
পাত্রটা দেখতে অনেকটা নৌকার মতো। পাত্রটা কাঠ দিয়ে বানানো। আমি পানিটা খেয়ে একটু নিঃশ্বাস নিয়ে উত্তর দিলাম, কিছুই খাইনি, হয়তো শরীর দুর্বল তাই। এখন একটু ভালো লাগছে। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে চাই। সাবিরা আমার কথা শোনার সাথে সাথে আমার জন্য একটা বিশেষ রকমের শুটকি ভর্তা, পাহাড়ি মুরগি দিয়ে ভাত নিয়ে আসলো। তাদের রান্নায় কোনো ধরনের মশলা নেই, তবে আমি খেয়ে এটা বুঝেছি ভীষণ ঝাল। ভাতটা খাওয়ার পর আমার শরীরে একটু শক্তি পেতে লাগলো। চারপাশে তাকিয়ে আমার মনটা এবার জুড়িয়ে গেল। মনে হলো আমি এ জায়গায় এসে ভুল করিনি। এত নিরিবিলি সুশীতল বাতাস আমাকে যেন মুগ্ধই করছে। এবার অনেকটা ভালো লাগছে আমার। তুষবা আর সাবিরার প্রতি যে সন্দেহটা ছিল সেটাও কেটে গেছে কিছুটা। আমি চারপাশ তাকিয়ে দেখতে লাগলাম। সাবিরা আমার কাঁধে হাত দিয়ে বলল, ভাবি, আপনার তো অনেক কিছু নিয়ে নেগেটিভিটি মনে ছিল, সেটা কি এখন কেটেছে? আমাদের সংস্কৃতি ভিন্ন, তবে আমরা মানুষ। আমাদের মানবিকতা আছে। আমাদের আতিরের মানুষের আপ্যায়ন আপনি কোনোদিন ভুলবেন না। আমরা অতিথি আপ্যায়নে সেরা। আমার মহসিয়া দেবীর পূজারী। আমাদের দেবীর কুটুম বাড়িয়ে আতির। তাই আতিরের মানুষ কুটুমদের অনেক যত্ন করে। আপনি আতিরকে আজীবন মনে রাখবেন। আমরা কারো ক্ষতি করি না, বরং সবার মঙ্গল হয় এমন কাজ করি। আমি সাবিরাকে হালকা জড়িয়ে ধরে বললাম, আমার এরকম দ্বিধাদ্বন্দ্বের জন্য আমি দুঃখিত। তুষবা তার মা বাবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। যদিও তাদের কথা আমরা বুঝি না, তবুও হাসি মুখ দেখে বুঝেছিলাম আমরা আশাতে তারা খুশি। আমি কিছুটা উঠে ফ্রেশ হয়ে নিলাম। ওদের একটা বদ্ধ জায়গায় আমাকে একটা মটকায় করে পানি আর মগ দিল গোসল করার জন্য। আমি সেখানে গেলাম ফ্রেশ হতে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। বদ্ধ জায়গাটা নারিকেল পাতা দিয়ে বেতের মতো করে বুনে তৈরি করা হয়েছে। আমি সেটার ফাঁক দিয়ে বারবার তাকিয়ে খেয়াল করছিলাম কে লক্ষ্য করছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি তাড়াহুড়ো করে গোসল সেরে কাপড় পাল্টানোর সময় লক্ষ্য করলাম কেউ একজন পাশ থেকে সরে গেল। আমি এবার ফাঁকা দিয়ে তাকিয়ে লক্ষ্য করলাম একটা মেয়ে হেঁটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা সাবিরা। আমার মাথায় এবার প্রশ্ন জাগতে শুরু করল, সাবিরা এখানে কি করছিল? লুকিয়ে লুকিয়ে সে কি দেখছিল? আমার ভেতরে থাকা সন্দেহ যেন আরও ঝেঁকে বসল। আমি কাপড় পাল্টিয়ে তাড়াহুড়ো করে বের হলাম। তুষবাদের ঘরের সামনে এসে লক্ষ্য করলাম সাবিরা মাচায় বসে আছে। সে আমার সাথে এমন ভাব করছে যেন সে এতক্ষণ এখানেই বসেছিল। বিষয়টি বুঝতে পেরেও আমি চুপ থাকলাম। এত সহজে এখানের কাউকে বিশ্বাস করা যাবে না, এতে আমার বিপদেই চলে আসতে পারে। তবে সন্দেহটাও প্রকাশ করা যাবে না। সাবিরাকে চোখে চোখে রাখতে হবে। সে সময়ের পর থেকে সাবিরা শুধু আমার আশেপাশে থাকে। যত্নের নাম করে সে যে আমার বিষয়ে বেশি কৌতূহল দেখাচ্ছে এটা বুঝাই যাচ্ছে। আমি বিষয়টিতে বিরক্ত হলেও নিজেকে সংযত করলাম। সারাদিন আমরা চারজন আশেপাশে ঘুরলাম। বেশ মনোরম পরিবেশ। এই সৌন্দর্যতায় যে কেউ মুগ্ধ হবে। তবে আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম সাবিরা বারবার নির্ঝরকে আমার কাছ থেকে সরিয়ে আমার সাথে হাঁটছিল। আমি স্পষ্ট নির্ঝর আর সাবিরার মধ্যে কিছু কানেক্ট করতে পারছিলাম, তবে সেটা কি বুঝতে পারছিলাম না। সারাদিন ঘুরে আমরা যখন ঘরে আসি, তখন তুষবা আমাদের জন্য খাবার নিয়ে আসে। আমাদের সামনে থরে থরে সাজানোর হয় তাদের ঐতিহ্যবাহী খাবারগুলো। তুষবা আমাদের জানায় এখানে যা আছে আমাদের জন্য হালাল। সে আসার আগে মুসলিমদের জন্য হালাল কোনটা জেনেই এসেছে। তাই যে ঐতিহ্যবাহী খাবারগুলো আমাদের জন্য হালাল সেটাই রান্না করা হয়েছে। খাবারগুলো দিয়ে তুষবা নির্ঝর আর আমাকে বলল আমরা যেন নিজ হাতে নিয়ে খাই। তারাও আমাদের সাথে বসল। আমরা খাওয়া শুরু করলাম। প্রতিটা খাবার অনেক সুস্বাদু ছিল। নির্ঝর পাহাড়ি মুগির রানের পিসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খাও, এ তরকারিটা অনেক অনেক মজা হয়েছে। আমার পাতে রানের পিসটা দেওয়ার সাথে সাথে সাবিরা সেটা আমার পাত থেকে নিয়ে বলল, ভাবি, এটার থেকে এ পুঁটি মাছের মার্চাটা অনেক মজা, এটা খেয়ে দেখেন। তার এমন আচরণে আমরা তিনজনেই বেশ হতবাক। আর আমি এটা বুঝতে পারছিলাম সাবিরা আর নির্ঝরের মাঝে কিছু চলছে যেটা এতদিন আমার চোখ আড়াল করে গেছে। আর এ বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়েছিল পরদিনের একটা অদ্ভুত ঘটনায়।